স্বাগতম লেসবিয়ান প্রেমের অন্যরূপ ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এমন সব গল্প যা ছুঁয়ে যাবে আপনার মন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি আজকের গল্প। গল্পের নাম অন্তহীন, লেখিকা রায়, কণ্ঠে পিবি। পার্ট 7। মৌ, কি বলছো? আমি আমার গার্লফ্রেন্ডকে কোনোদিন ভুলতে পারি? তুমি তো জানো এখানে আমাদের তেমন আশা হয় না, আর বাপিও এখানে এসে পৌঁছায়নি, আর মম একা সব দিকে সামলাচ্ছে, আর দাদা ভাই তো তেমন কিছু জানে না এখানে, আর পড়ে আছি আমি, তাই আমাকে একটু ব্যস্ত হতে হচ্ছে। তুমি তো সব বোঝো, বলো ডার্লিং। এসে কত কাজের চাপ বেড়ে গেছে, তাই সেদিকে একটু সামাল দিতে গেছি। আমার ডার্লিংয়ের কাছে আসা হয়নি, তাই বলে কি আমি আমার গার্লফ্রেন্ডকে ভুলে যেতে পারি? রত্না দেবী: থাক, আর আধিক্যতা দেখাতে হবে না। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি কত ব্যস্ত, যে একবারও আমার কথা মনে পড়ে না। ঠিক আছে, তুমি ব্যস্ত থাকো, তারপর আমি ওই বাড়িতে যাই, তারপর তোমার হবে। মৌ: আরে মায়ের কিউটি ডার্লিং, এত রাগ করছো কেন বলো? আমি কি তোমাকে কখনো হার্ট করতে পারি বলো? সেটা একটু কাজের জন্য হয়ে গেছে, আর হবে না। এবার শুনি আমার গার্লফ্রেন্ডের কি দরকার আমাকে ডাকলো, এবার বলো। রত্না দেবী: আচ্ছা ঠিক আছে, এত সাফাই দিতে হবে না, আমি তো একটু মজা করছিলাম। সে কি আর আমি জানি না যে তুমি কত ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, যে জন্য তোমাকে ডেকেছি এবার সেটাই বলি। মৌ: হ্যাঁ বলো। আমি পুরোহিত মশাইকে ফোন করেছিলাম, একটু পরে তিনি চলে আসবেন। তিনি আসবার আগে কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলেছেন, তুমি একটুখানি গিয়ে নিয়ে এসো। মৌ: আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি কি লাগবে, আমি নিয়ে আসছি। তারপর রত্নাদেবী যা যা লাগবে সবটা বললেন। তারপর মৌ রত্নাদেবীকে জড়িয়ে ধরে তার গালে একটা কিস করে বলল, ওকে ডার্লিং, এক্ষুনি নিয়ে আসছি, বলে ঘর থেকে বেরিয়ে গেল। মৌ ঘর থেকে বেরিয়ে আসতে রত্নাদেবী একটু মুখে হাসি ফুটিয়ে বললেন, পাগলি একটা, শুধু বয়সেই বেড়েছে, এখন পর্যন্ত সেই ছোট্টটাই আছে। মৌ অন্যদিকে রত্নাদেবীর ঘর থেকে বার হয়ে সোজা রুমে ঢুকে প্রিয়াকে গিয়ে বলল, আমি একটু বার হব, তুই যাবি কি? যদি যাস তাহলে রেডি হয়ে নে। প্রিয়া: এখন আবার কোথায় বেরোবি? আরে ঠাম্মি কিছু জিনিসপত্র আনতে দিয়েছে, সেগুলো নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই চলে আসবেন, তাই আমি কিছু জিনিস আনতে দিলেও। এত না বকে যদি যাওয়ার হয় তো রেডি হ না, বলে তুই থাক, আমি রেডি হয়ে যাচ্ছি। প্রিয়া: আচ্ছা ঠিক আছে, রেডি হচ্ছি। তারা কিছুক্ষণের মধ্যেই দুজনেই রেডি হয়ে নিচে আসলো। বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলো অনু আর আদিত্য কথা বলছে, তাই মৌ একটু দুষ্টুমি করে এগিয়ে গিয়ে বলল, দাদা ভাই, এখনও কিন্তু সময় আছে, তুই যেভাবে বৌদি ভাইকে ধরে আছিস কেউ যেন নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ মৌয়ের গলা পেয়েই দুজনেই এবার পিছন ফিরে তাকালো। তারপর দেখলো মৌ আর প্রিয়া তাদের দিকেই তাকিয়ে হাসছে। হঠাৎ এমন কিছু হবে ভেবে না পাওয়ায় আদিত্য মৌয়ের দিকে তাকিয়ে তো তো করতে করতে বলল, আসলে না, এই আর কি একটু কথা বলছিলাম। মৌ: হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি, তা উপরে ছাদ আছে যেখানে, সেখানে যা, এখানে তো কেউ চলেই আসবে। অনু লজ্জাতে আর কিছু বলতে পারছে না, তাই সে মৌয়ের দিকে না তাকিয়েই সোজা সেখান থেকে আমি একটু আসছি বলে চলে গেলাম। আর তাই দেখেই মৌ আর প্রিয়া আরও বেশি করে হাসতে লাগলো। তারপর মৌ দুষ্টুমি করে আদিত্যর কাছে গিয়ে বলল, সরি ভাই ডিস্টার্ব করার জন্য, বলে আর না দাঁড়িয়েই সেখান থেকে সোজা দুজন বের হয়ে গেল। অজ্ঞতা আদি ও কি করবে, তাই সেও সেখান থেকে চলে গেল। অন্যদিকে রায় ঘরে বসে বসে কলেজের কিছু কাজ করছে। সেই সময় অনু গিয়ে ঘরে ঢুকলো। ঘরের মধ্যে অনু ঢুকে অনেকক্ষণ চুপ করে আছে দেখে রায় জিজ্ঞাসা করলো, কি রে দিভাই, তুই এখন এখানে কি করছিস, আর এত চুপচাপ আছিস কেন? তুই তো আদিত্যদার সাথে ছিলিস। তাহলে রায়ের কথা শুনে আবার অনু বলে উঠল, ওই তো যত নষ্টের গোড়া, বারণ করবেন না, কিছুতেই শুনল না,
আর সেই মৌ আর প্রিয়ার সামনেই পড়তে হলো। দূর দূর, ভালো লাগে না। এখন ওরা কি ভাবলো তার ঠিক নেই। রাই, কি মনে মনে কি বিড়বিড় করে যাচ্ছিস? অনু, না কিছু না, এমনি কথা বলা হয়ে গিয়েছে তাই উপরে চলে আসলাম। তা তুই কি করছিস এখন? রাই, কলেজের কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলোই করছি। কেন, তুই তো ছুটি নিয়ে এসছিস? হ্যাঁ, ছুটি নিয়ে এসেছি, তো কি হয়েছে? এখানে তো সেই আমার কোনো কাজ নেই, তাই একটু কলেজের কাজ দেখছিলাম। অনু, ঠিক আছে, আমি তাহলে একটু মায়ের কাছে যাচ্ছি। রাই, আচ্ছা ঠিক আছে, যা। অন্যদিকে মৌ আর প্রিয়া যা যা লাগবে সব নিয়ে ঢুকতেই দেখলো সবাই ডাইনিং রুমে বসে আছে। তাই তারা দুজনেই ও সেদিকেই গেল। ওদেরকে দেখে রত্নাদেবী বললে চলে আসছে। মৌ, ইয়েস মাই ডার্লিং, তুমি যা যা বলেছিলে সব আছে কি না একটু দেখে নাও। সে আমার দেখতে হবে না, আমি জানি তুমি সব সময় সব কাজ ভালো করেই করো। তুমি বরং যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, এক্ষুনি পুরোহিত মশাই চলে আসবে। মৌ, আচ্ছা ঠিক আছে বলে ছুটে সিঁড়ি দিয়ে উঠতে গেলে দেখলো রায় আসছে। তাই আবার স্বাভাবিকভাবে যাচ্ছিল। হঠাৎ করেই রায়ের পাটা মুচকে গেল, তাই ঢাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। মৌয়ের চোখে পড়তেই মৌ এসে সঙ্গে সঙ্গে ধরে নিল, যার ফলে রায় পড়ে যেতে গিয়েও পড়ল না। তারপর মৌ রায়ের দিকে তাকিয়ে বলল, সব সময় এত কেন কেয়ারলেসভাবে চলো? নিজের দিকে তো খেয়াল রাখতে পারেন। সব সময় আপনাকে বাঁচানোর জন্য আমি থাকবো না। তারপর মৌ রায়কে ছেড়ে দিল, আর রায়কে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা রুমে চলে গেল। হয়তো মৌ সেখানেই থাকলেই রায় কিছু বলতো, কিন্তু মৌ চলে গিয়েছে তাই রায়ও নিচের দিকে নেমে এসছে। ড্রয়িং রুমে যেখানে সবাই বসেছিল সেখানে গিয়ে সবার সঙ্গে কথা বলতে শুরু করলো। রত্নাদেবী, রীনা দেবী, রুমা দেবী আর সঞ্জয়বাবু, তারা সবাই মিলে কথাবার্তা বলছেন। আর অন্যদিকে প্রিয়া, অনু, আদি আর রায় এরাও আশায় বসেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে মৌ এসে যোগ দিল। তারপর পুরোহিত মশাইকে আসতে দেখে রীনা দেবী বলে উঠলেন, আরে পুরোহিত মশাই, আসুন আসুন। তারপর এক এক করে রত্নাদেবী, রমা দেবী এবং সঞ্জয়বাবু এগিয়ে আসলো। তারপর রীনা দেবী পুরোহিত মশাইকে বসিয়ে তার পা ধুয়ে দিলেন। এরপর পুরোহিত মশাইও পঞ্জিকা দেখতে বসলেন, কারণ ফোনে তো সব কথাবার্তা হয়েছিল, তাই পুরোহিত মশাই ভালো সময় কবে আছে দেখবার জন্য পঞ্জিকায় খুলে বসলেন। তারপর কিছুক্ষণ সব কিছু দেখার পর তিনি বললেন, কাল সকালে মন্দিরে গিয়ে সবাই মিলে পুজো দিয়ে এসে পরশু সন্ধ্যার সময় 7:45 এঙ্গেজমেন্টের খুব ভালো যোগ আছে, তাই যেন ওই সময় শুরু করতে। সবাই সম্মতি জানালো এবং তারপরে আর কিছু কথা হওয়ার পর পুরোহিত মশাই চলে গেলেন। এরপরে সবাই ডিনার করার জন্য ডাইনিং টেবিলে বসলো, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, আবার সকালে উঠতে হবে সবাইকে। তাই আর দেরি না করে সবাই রাতের খাবার খেতে বসলো। আর তাই যে যার মতো খেয়ে সবাই ঘুমানোর জন্য যে যার রুমে চলে গেল। পরের দিন সকালবেলায় রীনা দেবী আর রমা দেবী সবাইকে ডেকে তাড়াতাড়ি রেডি হতে বলেছিলেন, তাই তাদের কথা মতোই সবাই রেডি হয়ে এক এক করে নিচে আসতে শুরু করলো। মৌ অনুকে কিছু একটা দিতে যাচ্ছে, যেটা রত্নাদেবী অনুকে দেওয়ার জন্য পাঠিয়েছে। অন্যদিকে অন্যদের ঘরে প্রিয়া, আদিত্য, রায় আর মৌয়ের আরও 3-4টে ভাই বোন তারা সকাল সকাল চলে এসেছিল। মৌ তখন ঘুমাচ্ছিল, তাই তারা আর ডিস্টার্ব করেনি। তাই মৌও জানে না যে তারা এসেছে, কারণ কাল রাতে রীনা দেবী সবাইকে কল করে বলে দিয়েছে যে পরশু আদিত্য আর অনুর এঙ্গেজমেন্ট ডেট ফাইনাল হয়েছে। তাই তাদের যাদের যাদের বলার সবাইকে রাতে ডিনার করার পর ঘরে গিয়ে সবাইকে কল করেই জানিয়ে দিয়েছে। শুধু তার ভাই বোনের আবার বড়রা এসেছে, তাদের যে যার কাজে ব্যস্ত। আর মৌ তো ঘুমাচ্ছিল, তাই এখনও কারোর সাথে দেখা হয়ে ওঠেনি। যেহেতু কালকে রত্নাদেবী যখন জিনিসপত্র আনতে গিয়ে পাঠিয়েছিল তখনই অনুকে দেওয়ার জন্য ওটা আনতে দিয়েছিল, তাই ওটা মায়ের কাছেই ছিল। সকালে উঠে মনে পড়তেই তাই অনুকে দিতে আসছিল। ঘরের ভেতরে ঢুকতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগায়, সেটাকে দেখবার আগেই রায় কোনো কথা না বলে সোজা মৌয়ের গালে একটা চড় বসিয়ে দেয়। হঠাৎ করে কি হলো?
সেটা দেখবার জন্যই রুমের ভেতরে সবাই যেন সামনের দিকে তাকালো, দেখে অবাক হয়ে গেল। মৌ, আমি ঠিক বুঝতে পারিনি। রায়, কোনো সময় তুমি বুঝতে পারো? যখনই দেখো তখনই কি আমার সাথে এসে তোমাকে কিছু না কিছু করতে হয়? আর কাউকে দেখতেও পাও না? অসভ্য মেয়ে একটা, সব সময় গায়ের উপরে পড়ে আছে, অসহ্য একেবারে। অনু এবার এগিয়ে এসে জোরে রায়ের গালে একটা চড় মারল। রায়, দিভাই, তুই আমাকে মারলি? হ্যাঁ মারলাম, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়। এবার আমি যেটা বলবো সেটাই শুনবি। আমি বলবো আর তুই শুনবি। আবার সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছে না। তারপর অনু সবাইকে ঘর থেকে বার হতে বলল। কেউ কোনো কথা না বলে বার হয়ে গেল। মৌ অনেক আগেই সেখানে এসে চলে গিয়েছে। হ্যাঁ চলে গেছে ঠিক, কিন্তু অনুর জন্য যেটা নিয়ে এসেছিল সেটা টেবিলের উপর রেখে দিয়েছে। অনু। তারপর অনু মৌকে আবার ডাকলো। মৌ অনুকে জানিয়ে দিল যে সে যাবে না, কিন্তু অনুর বারবার করে বলায় সে আসতে বাধ্য হলো। এসে দেখলো রায় চুপ করে কাঁদছে। তারপর অনু বলা শুরু করলো, কি মনে হয় তোর সব সময় মৌ তোর গায়ে পড়ে থাকে? ও সব সময় তোর ক্ষতি চায়? আদেও তুই জানিস যে ও তোকে কত সাহায্য করেছে? এমন কাজ করিস না যেটা জানার পরে নিজেকে নিজের কাছেই লজ্জায় পড়তে হয়। রায় ও কি করতে পারে আর কি করতে পারে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে, তাই তোকে ওর হয়ে সাফাই গাইতে হবে না, ঠিক আছে? অনু আবারও রায়কে একটা স্পষ্ট চড় মেরে দিল। বারবার করে বলছি, এমন কোনো কাজ করিস না যাতে নিজের সামনে নিজেকেই না দাঁড়াতে পারি। তোর কি মনে হয় তুই লাইব্রেরিতে এমনি এমনি অজ্ঞান হয়ে পড়েছিলিস? তারপরে ফার্স্ট যেদিন তোদের মধ্যে যেটা হয়েছিল সেটা মৌ ইচ্ছা করে করেছিল? তাহলে শোন কি হয়েছিল, আমি বলছি। তুই আমাকে পুরো বিষয়টা বলিসনি ঠিক। তুই কি মনে করলি যে তুই সবটা না বললে আমি জানতে পারবো না? তারপর এখানে আসার পর যখন আমি জানতে পারলাম যে সেই মেয়েটা অন্য কেউ নয়, মৌ, তখন আমি সব ইনফরমেশন বার করলাম। মৌ অনুকে থামিয়ে দিয়ে বলল, থাক না, আবার কেন এসব কথা বলছো? যা হবার হয়ে গেছে, তা ছাড়ো। অনু, না মৌ, তুমি রায়কে চেনো না তাই বলছো, কিন্তু রায়কে আমি খুব ভালো করে চিনি। ও যার পেছনে একবার পড়ে যাবে সে যতই ভালো হোক না কেন ওর চোখে সে কখনোই পড়বে না। যাকে একবার ভুল প্রমাণ করে তার পিছনে সবসময় পড়ে থাকে তাকে অপদস্থ করতে, এটা ওর ছোট থেকেই খুব বাজে অভ্যাস। তারপর আবার অনু বলা শুরু করলো, ফার্স্টের দিন কলেজে যখন তুই মৌয়ের সাথে ধাক্কা খেয়েছিলি তখন মৌ তোকে ধরেছিল। এটা যেমন ঠিক তেমনই যখন তোকে কিস করেছিল তার আগে কিরণ সেখান থেকেই যাচ্ছিল। কিরণ মৌকে সহ্য করতে পারে না, সেটা কলেজের সবাই জানে। ইনফ্যাক্ট ওদের মধ্যে অনেক সময় ঝামেলাও হয়েছে। তাই ও মৌয়ের পাশ থেকে যাবার পর ওর পা বাঁধিয়ে আটকে দিয়েছিল, যার কারণে মৌ ব্যালেন্স সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে যায় এবং তোকে ধরে থাকার কারণে তোকে কিস করে ফেলে। কিন্তু তুই তো কোনো কিছু বুঝিস না। সব কিছু বুঝবার আগেই প্রত্যেকবারে তোর একই জিনিস আগে থেকেই রিয়্যাক্ট করা, আর সেটাই করলি। তারপর তুই যখন লাইব্রেরিতে ছিলিস তখন সেখানে কিরণ গিয়েছিল, তার কারণ সেই সময় কলেজ ছুটি হয়ে গিয়েছিল, কেউ ছিল না, তাই ও তোকে টার্গেট করেছিল। কেন টার্গেট করেছিল পরে বলছি, আগে শোন। তারপরে ও লাইব্রেরিতে গিয়ে তোর পেছনে দাঁড়িয়ে গিয়ে নিচেই তোর ওড়নাতে স্প্রে করেছিল, যেটা তুই বুঝতে পারিসনি। আবার আমার তো অবাক লাগবে যে তুই সব কিছু জানা মানুষ পিছন থেকে একজন ওরকম করে গেল, তুই সেটা বুঝতেই পারলি না। সে যাই হোক, তারপর মৌ ও লাইব্রেরিতে বই আনতে গিয়েছিল। কিরণ সেখানে মৌকে দেখে আর না দাঁড়িয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মৌয়ের সাথে ধাক্কা লাগে। তারপর মৌকে থ্রেট করে চলে যায়। মৌ যখন বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি তোকে টার্গেট করেছিল, তাই মৌ আর কথা বাড়ায়নি।
তারপর তুই যখন ওড়না দিয়ে মুখ মুছলি সেই সময় ক্লোরোফর্মের গন্ধেতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। তাই মৌ দেখতে গিয়েছিল যে কিসের আওয়াজ হলো, আর গিয়ে দেখলো তুই অজ্ঞান অবস্থায় পড়ে আছিস। তাই তোকে তুলে বেঞ্চের উপর শুইয়ে দিয়েছিল, যেটা করার জন্য তুই আবারও মৌকে ভুল বুঝেছিস। আর দ্বিতীয় কারণ, এবার শোন, তোকে টার্গেট করে কিরণ আমাদের বাড়িতেও চলে গিয়েছিল এবং তোর বাথরুমে ক্যামেরা ফিট করে একটা ভিডিও রেকর্ড করেছিল তোকে ব্ল্যাকমেইল করবার জন্য। এই সব কিছু করার কারণ একটাই ছিল যে কলেজের প্রিন্সিপাল ম্যাম কিরণকে 1 সপ্তাহের জন্য কলেজ থেকে সাসপেন্ড করেছিল। আর কিরণ যখন সেটা জানতে পারলো যে তুই কলেজে কোনো স্টুডেন্ট টিচার, তারপর থেকে ওর খেলা শুরু করলো তোর ওপরে। ওর রাগ বার করবার জন্য যে কারণ, যে সেই দিন থেকে সকালের সাথে ওই ঘটনা ঘটার পর মৌ একসাথে কিরণের আবার কলেজের ক্যান্টিনে মারামারি হয়েছিল, কারণ মৌ জানতো যে কিরণ ইচ্ছা করে ওটা করেছিল। তাই ওদের মধ্যে কথা হতে হতে সেটা ঝগড়াতে পরিণত হয়ে গেছিল, যেই কারণে কলেজের প্রিন্সিপাল ম্যাম এদের দুজনকেই ডেকে পাঠিয়েছিল। এবং সেখানে সব কিছু শোনার পর, কারণ কে কলেজ থেকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছিল, আর তারপর কিরণকে তোর পিছু করতে দেখে মৌ ওর পিছন গিয়েছিল এবং গিয়ে দেখলো যে কিরণ একটা ছোট্ট ক্যামেরায় তোর বাথরুমের দেওয়াল বেয়ে যে ছোট্ট রেলিংটা ছিল সেই রেলিংটায় টোটকেই ক্যামেরাটা নিয়ে নাপছিল। আর সেই সময় মৌয়ের হাত থেকে সেই ক্যামেরাটা ছিনিয়ে নেয়। আর সেই কারণ কিরণ এখনো পর্যন্ত জেলে আছে, যেটা কেউ জানে না। মৌ এবার অবাক হয়ে অনুর দিকে তাকিয়ে আছে যে এটা সত্যি। আর দুটো কারণ সবাইকে জানালো, এই কারণটা কেউ জানে না, এমনকি প্রিয়াও পর্যন্ত জানে না। তাহলে অনু কি করে জানলো? অনু সেটা বুঝতে পেরে মুখে বলল, তুমি কাউকে কিছু বলো না। বললেও তুমি যে থানাতে তাকে ধরিয়ে দিয়ে এসেছো সেই থানার ইন্সপেক্টর আমার বন্ধু। তাই সে যখন তুমি রায়ের ফটো দেখিয়েছিলে তখনই সে চিনতে পেরেছিল, কিন্তু আমাকে তখন কিছু বলেনি। আর ওই কলেজে আমার সাথে আমরা একই ক্লাসমেট ছিলাম। তাই আমি ওকে কলেজ তোমাদের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্যই যখন বলেছিলাম তখনই ও আমাকে তোমাদের কথা বলেছিল। এতক্ষণ পর রায় অনুকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা দিভাই, যদি ওই ভিডিওটা পাবলিক হয়ে যেত তাহলে আমার কি হতো বলেই কাঁদ শুরু করলো। অনু, এখন কেঁদে কি হবে? এখন কেঁদে কোনো লাভ নেই। আর যদি সত্যি বিবেক বলে কিছু থাকে তাহলে সেই বিবেক থেকে মৌয়ের কাছে ক্ষমা চা। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। তুমি এতটাও ছোট না যে কিছু বুঝিস না। তাই একেবারে তুই কি করবি না করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। আমার যেটা বলার ছিল সেটা বলা হয়ে গেছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছিস আমি কি বলতে চেয়েছি। তাই আগে থেকে না জেনে কাউকে দোষারোপ করার আগে 10 বার ভাবনা চিন্তা করে নিয়ে তারপরই আগেও ভুল আছে কি না সেটা জেনে তারপর তার দিকে আঙুল তুলবি। কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু। আর অবশ্যই যদি গল্পটা অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার। আজকের জন্য এতটুকু।